জুলাই সনদ বাস্তবায়নে ৩ ভাগের প্রস্তাব দিল ঐক্যমত্য কমিশন। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে মতভেদ, ইতিবাচক জামায়াত এনসিপি, অসঙ্গতি দেখেছে বিএনপি। বৃষ্টি হলেই থমকে যায় ঘাটাইল, জনপ্রতিনিধি আসে যায়, সংস্কার হয় না সড়ক। $250 কিলোমিটার বেগে আঘাত এনেছে ঘূর্ণিঝড় মেলিসা, ক্যারিবিয়ানে নিহত 7। এবং ফিফার নতুন 3 নিষেধাজ্ঞায় বিপাকে বসুন্ধরা কিংস। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা জমা দেওয়া হয়েছে। এতে 3টি ভাগে সুপারিশ তুলে ধরা হয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করবে সরকার। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন প্রতিষ্ঠিত হয় এবং 15ই ফেব্রুয়ারি থেকে জাতীয় ঐকমত্য কমিশন তার কাজ শুরু করে। জাতীয় ঐকমত্য কমিশনের কাজের প্রধান ক্ষেত্র ছিল সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা, স্থায়ীভাবে গণতান্ত্রিকীকরণের পথরেখা নির্দেশ, ভবিষ্যতে ক্ষমতার এক কেন্দ্রীকরণ রোধ করা এবং সঠিকভাবে যেন একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয় তার জন্য সুপারিশ পেশ করা। 6টি কমিশনের পক্ষ থেকে দেয়া সুপারিশগুলোকে ভিত্তি করে জাতীয় ঐকমত্য কমিশন 166টি সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে প্রেরণ করে তাদের মতামত চায় এবং মার্চ মাস থেকে শুরু করে 2 মাস ধরে আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে। তার আগেই রাজনৈতিক দলের পক্ষ থেকে ওই 166টি সুপারিশের ব্যাপারে তাদের লিখিত মতামত আমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। পরবর্তী পর্যায়ে জুন মাস থেকে আমরা 30টি রাজনৈতিক দলের সঙ্গে একত্রে বসে কমপক্ষে 20টি মৌলিক সংস্কারের প্রশ্নে আলাপ আলোচনা। জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। এখন এর বাস্তবায়নে অবিলম্বে আদেশ জারি এবং আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়েছে দল দুটি। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা কমিশনের সুপারিশকে ইতিবাচকভাবে দেখছি, অবিলম্বে সনদ বাস্তবায়নের আদেশ দেওয়ার দাবি করছি। সেই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি দেওয়ার দাবি করছি। আর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, গণভোটের ক্ষেত্রে নোট অফ ডিসেন্টের কার্যকারিতা না রাখা, পুরো সনদকে হ্যাঁ না ফরম্যাটে গণভোটে দেয়া এবং গণঅভ্যুত্থানের ভিত্তিতে আদেশ জারি করা, এই বিষয়গুলোকে আমরা ইতিবাচকভাবে দেখছি। এদিকে বিএনপি বলছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া সুপারিশে রয়েছে অসঙ্গতি ও একাধিক অঐক্যপূর্ণ বিষয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, কমিশন জাতীয় ঐকমত্য নয় বরং অনৈক্য তৈরি করেছে। সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব কমিশনে কখনো আলোচিত হয়নি বলেও দাবি করেন তিনি। 24 ঘন্টার ব্যবধানে আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানিয়েছে, সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরিতে দাম কমেছে 10,474 টাকা। এখন 1 ভরি সোনার নতুন দাম 1,93,809 টাকা। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বুধবার 29 অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে টানা 3 দফায় সোনার দাম কমানো হয়েছিল।
ফলে 4 দফায় মোট কমেছে প্রায় 23,573 টাকা। 21 ক্যারেটের সোনার নতুন দাম 1,85,003 টাকা, 18 ক্যারেটের দাম 1,58,572 টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে 1,31,628 টাকা। তবে সোনার দামের পরিবর্তনের বিপরীতে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম এখনো 4,246 টাকা। স্বাধীনতার 53 বছর পার হলেও টাঙ্গাইলের ঘাটাইলে চৌরাশ হরিণাচালা সড়ক এখনো পাকা হয়নি। প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচলে দুর্ভোগে ভুগছেন। বিশেষ করে বৃষ্টি ও বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়, এমনকি ভেঙে যাচ্ছে বিয়ে। এদিকে জনপ্রতিনিধির আশ্বাস মিললেও মিলছে না সঠিক সমাধান। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বৃষ্টি হলেই সড়কে কাদা, চলাচলে দুর্ভোগ মানুষের, অ্যাম্বুলেন্সও পারে না পৌঁছাতে। এমনকি বেহাল রাস্তার কারণে এলাকায় বিয়ে ভাঙছে পাত্রপাত্রীর। বলছিলাম, দেওপাড়া ইউনিয়নের চৌরাশ হরিণাচালা সড়কটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কটির কথা। ভোটের সময় প্রতিশ্রুতি থাকলেও স্বাধীনতার আগে নির্মিত সড়কটির কোনো উন্নয়ন হয়নি। প্রতিদিন 4 থেকে 5 গ্রামের হাজার হাজার মানুষ এখানে চলাচল করে। শিক্ষার্থী, বয়স্ক, গর্ভবতী নারী ও রোগীরা সবচেয়ে বেশি কষ্ট পায়। মূলত দেশ স্বাধীনের পরে থেকে যত এমপি মন্ত্রী যারা আসছে, তারা যখন ভোটের প্রয়োজন পড়ে তখন আমাদের সহযোগিতার জন্য সবাই আসে, আর যখন ভোট ফুরিয়ে যায় তখন আমাদের আর কোনো প্রয়োজন পড়ে না। এই যে কেদাতে যে আটতাছে লোক সংখ্যা যে বেশি, তাও 10 বছর এইভাবে আটতাছে। এলজিইডি অনেক গ্রামীণ রাস্তা উন্নয়ন করেছে, কিন্তু এই সড়কের কোনো কার্যক্রম চোখে পড়েনি। ভোটের আগে প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবে হয়নি। স্থানীয়রা দ্রুত রাস্তা পাকাকরণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। রাস্তাঘাটের জন্য মনে হয় আমাদের এদিকে খুব পরিস্থিতি খুব খারাপ, এবং স্কুলের প্লাইবান তারা যাইতে পারে না, তাদের জন্য খুব সমস্যা। যার কারণে স্কুলে বর্তমানে ওই প্লাইবানের হার কমে গেছে, ছাত্রর হার কমে গেছে। কারণে তারপরে বিয়ার শাদির ব্যাপারে কইলেন, এটা অনেক লোকই ওই রাস্তাঘাটের জন্য মেয়েও দিবার চায় না, ছেলে বিয়া করাবার গেলে পরে ওই একটা পরিস্থিতি, মনে করে রাস্তাঘাট নাই। ভোটের সময় আসে মানে প্রতিশ্রুতি দিয়ে যায় আমরা রাস্তা করে দিব, রাস্তা করে দেয় না। অনেকগুলো লোক, আপনার হাজার হাজার লোক চলাফেরা করে, অনেক লোক রাস্তাটা যদি আমাকে হইতো মানে আমাকে এলাকাবাসীর। এদিকে রাস্তাটির সম্পর্কে ঘাটাইল উপজেলা প্রকৌশলী কোনো ধারণা নেই বলে জানান তিনি। সেই সঙ্গে স্থানীয়দের তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান। টাঙ্গাইলের ঘাটাইলে চৌরাশ হরিণাচালা সড়কের বেহাল অবস্থা স্থানীয়দের জীবনে প্রতিদিনের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। উন্নয়নের দাবিতে তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। তাসলিমা তিথি, জাগো নিউজ। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় মন্থা। রাজ্যের কাকিনাডা উপকূলে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় এটি আঘাত হানে বলে জানিয়েছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। এর আগে আইএমডির পূর্বাভাসে বলা হয়েছিল, অন্ধ্রপ্রদেশের মাছিলাপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মাঝ দিয়ে স্থলভাগে মন্থার আঘাত চলতে পারে 3 থেকে 4 ঘন্টা ব্যাপী। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত। এটি দমকা হাওয়ার আকারে ঘন্টায় 110 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এদিকে অন্ধ্রপ্রদেশ সরকার উপদ্রুত এলাকাগুলোতে যান চলাচলের উপর মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানা যায়। রাজ্য সরকার ঘূর্ণিঝড়ে আক্রান্ত মানুষের সহায়তায় অন্ধ্রপ্রদেশ জুড়ে 800 এর বেশি ত্রাণ কেন্দ্র চালু করেছে। ঘূর্ণিঝড় মন্থার স্থলভাগে আছড়ে পড়ার পূর্ব প্রস্তুতি হিসেবে রাজ্যের গর্ভবতী নারীদেরও নিরাপত্তার জন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্যোগে ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্য কাকিনাডা জেলায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স মোতায়েন করেছে রাজ্য সরকার। উত্তর আমেরিকার দেশ জ্যামাইকায় মেলিসার প্রভাবে বন্যা, ভূমিধস ও ব্যাপক ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে। এর ফলে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। রেড ক্রস জানিয়েছে, ঝড়ের প্রভাবে 15 লাখের বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন।
মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার সতর্কবার্তায় বলেছে, মেলিসা ক্যাটাগরি 5 মাত্রার ঝড় হিসেবে 250 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে তীব্র জলোচ্ছ্বাস সৃষ্টি করছে। এতে উপকূলীয় এলাকা পানিতে তলিয়ে গেছে এবং অনেক স্থানে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়টির তাণ্ডবে ইতোমধ্যে ক্যারিবীয় অঞ্চলে 7 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সেখানে আরও একজন নিখোঁজ বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। জ্যামাইকার সরকার জানিয়েছে, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য একটি বিশেষ অনলাইন সহায়তা পোর্টাল খোলা হয়েছে। এদিকে প্রতিবেশী কিউবাতেও ঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে। দেশটিতে বিপদ সংকেত জারি করে উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে সাগরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় মেলিসা অতি প্রবল শক্তি অর্জন করেছে, যা কেবল জ্যামাইকার জন্য নয়, পুরো ক্যারিবীয় অঞ্চলের জন্য এক বড় মানবিক বিপর্যয়ের ইঙ্গিত বহন করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপান সফরে গেছেন, যেখানে আমেরিকা ফার্স্ট নীতি প্রাধান্য পেয়েছে। সফরের মূল আলোচনার বিষয় জাপান ট্রাম্পকে কতটুকু দিয়ে সন্তুষ্ট করল। ট্রাম্পের সঙ্গে জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায় তাকাইচি বৈঠক করেন। বৈঠকের পর তাদের প্রফুল্ল দেখা যায়। বৈঠকে ট্রাম্পকে খুশি করতে দুপুরের খাবারে জাপানি স্টাইলে আমেরিকান বিফ রাখা হয়েছিল। এছাড়া দুই নেতা উত্তর কোরিয়া কর্তৃক অপহৃত জাপানি নাগরিকদের আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ট্রাম্প সফর থেকে জাপান পেয়েছে $550 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি এবং আগামী বছরের মার্চ থেকে জিডিপির 2% প্রতিরক্ষা খাতে ব্যয়, যা আমেরিকায় যাবে। যদিও জাপান আমেরিকার সম্পর্ক ঐতিহাসিকভাবে শক্তিশালী, ট্রাম্পের স্বভাব এবং দর কষাকষি জাপানকে সতর্ক থাকতে বাধ্য করেছে। তবে জাপানি নাগরিকরা বিশ্বাস করেন, দায়িত্বপ্রাপ্তরা দেশের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবেন। এই সফরের মাধ্যমে দুই দেশের বন্ধন আরও দৃঢ় হলো এবং এশিয়ায় আমেরিকার প্রভাব বজায় রাখার ক্ষেত্রে জাপানের গুরুত্ব অপরিসীম। This woman is a winner. So, we've become very close friends all of a sudden because their stock market today and our stock market today hit an all-time high. That means we're doing something right. The cherished alliance between the United States and Japan is one of the most remarkable relationships in the entire world. Really, there's never been anything like it. Born out of the ashes of a terrible war, our bond has grown over 8 decades into the beautiful friendship that we have. It's a foundation of peace and security in the Pacific. I have such respect for Japan and the country, and now I have a really great respect for the new and incredible. এবারে খেলার খবর। ফিফা থেকে আবারও দুঃসংবাদ বসুন্ধরা কিংসের জন্য। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের 5 বারের চ্যাম্পিয়ন দলটি এবার ফিফার নতুন 3টি নিষেধাজ্ঞার মুখে পড়েছে। এর আগে সাবেক রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতের পাওনা না মেটানোয় ফিফা আগস্টে প্রথম নিষেধাজ্ঞা দেয়। যদিও তখন ঘরোয়া লিগের দলবদল শেষ হয়ে যাওয়ায় তেমন প্রভাব পড়েনি। ফিফার রেজিস্ট্রেশন ব্যান পোর্টালে দেখা গেছে 23, 24 ও 28 অক্টোবর বসুন্ধরা কিংসের ওপর আরও 3টি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অভিযোগকারীর নাম না জানা গেলেও ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময় ক্লাবের বিদেশি খেলোয়াড়দের বকেয়া পরিশোধ না করার কারণেই এই সিদ্ধান্ত এসেছে। বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগ চলছে। দ্বিতীয় লিগ শুরুর আগে যদি কিংস তাদের খেলোয়াড় ও কোচদের পাওনা না চুকায়, তবে নতুন কোনো খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে না। সময়মতো পাওনা না দিলে আরও কঠোর শাস্তির আশঙ্কাও রয়েছে। ফিফার তথ্য মতে বাংলাদেশের 3 ক্লাবের 8টি নিষেধাজ্ঞা কার্যকর আছে। এর মধ্যে 4টি বসুন্ধরা কিংসের, 3টি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এবং একটি সকার ক্লাব ফেনীর। তবে শেখ জামাল ও সকার ক্লাব ফেনী বর্তমানে ফুটবলে সক্রিয় নয়। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জুলাই সনদ বাস্তবায়নে 3 ভাগের প্রস্তাব দিল ঐক্যমত্য কমিশন। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে মতভেদ, ইতিবাচক জামায়াত এনসিপি, অসঙ্গতি দেখছে বিএনপি। বৃষ্টি হলে থমকে যায় ঘাটাইল, জনপ্রতিনিধি আসে যায়, সংস্কার হয় না সড়ক।
250 কিলোমিটার বেগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মেলিসা, ক্যারিবিয়ানে নিহত 7। এবং ফিফার নতুন 3 নিষেধাজ্ঞা বিপাকে বসুন্ধরা কিংস। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।